দর্শক স্বাগত জানাচ্ছি শিকড় টিভির পারস্য যুদ্ধ নিয়ে যে বিশেষ আয়োজন সেখানে। আপনারা জানেন ৬ষ্ঠ দিনের মধ্যে যুদ্ধ করছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই যুদ্ধে আমরা যে ৩ টি নাম বললাম, এই ৩ টি দেশ ছাড়াও পারতপক্ষে আসলে কমপক্ষে ১৫ টি দেশ নানানভাবে জড়িয়ে গেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের ১০ টি দেশ তো রয়েছেই। এছাড়াও কিন্তু আরও ২০ দেশ নানানভাবে ফ্রান্স, ইতালি, গ্রিস তারা আ সাইপ্রাসে যে আক্রমণটি হয়েছে তারপরে এই সাইপ্রাসের যে সামুদ্রিক পথ এবং সাইপ্রাসের যে ব্রিটিশ ঘাঁটি সেটিকে রক্ষা করার জন্য আ তারা সেখানে গেছে। এটিকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা বলা হচ্ছে। যদিও ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনোভাবেই সরাসরি বা প্রত্যক্ষভাবে এই যুদ্ধের অংশীদার হবে না, পার্ট হবেন না। কিন্তু এই যে ক্যাজুয়ালিটি বা সাধারণ মানুষের যাতে কল্যাণ হয়, সামুদ্রিক পথগুলোর নিরাপদ হয়, সেই কারণে তারা সেখানে যাচ্ছেন। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আসলেই যুক্তরাজ্য এবং ফ্রান্স কিন্তু কোনো না কোনোভাবে এই যুদ্ধের একটি অংশ হয়েই পড়ছে। কারণ ব্রিটিশ ঘাঁটিতে যখন হামলা হয়েছে এবং আমরা জানি যে ব্রিটিশ ঘাঁটি থেকে যখন আ ইরানে হামলা হয়েছে সাইপ্রাস থেকে, সেটি এক ধরনের অংশীদারিত্ব তৈরি করে। ফলে সব মিলিয়ে প্রায় ১৫ টি দেশ এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যুদ্ধের একটি পার্ট। কিন্তু আরো তো ২ টি দেশ আছে। না, আরো ৩ টি দেশ আছে। তারা কারা? চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ৩ টি দেশ অবশ্যই ইরানের পক্ষে নিয়ে কথা বলবে। যদিও তারা ইরানের আ পক্ষে লড়ছে না, কিন্তু কূটনৈতিকভাবে তারা নানানভাবে মধ্যপ্রাচ্য যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোকে ইরানের পক্ষ হয়ে আ নানানভাবে কথা বলার চেষ্টা করছে। এটি হচ্ছে যুদ্ধের এক ধরনের বাস্তবতা। তো যদি ১৮ টি দেশ কোনো যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকে, সেটিকে কি ৩য় বিশ্বযুদ্ধের আলামত বলে বলা সম্ভব? হয়তো আরো কিছুদিন গেলে সেটি আরো স্পষ্ট হয়ে উঠবে। আরেকটি বিষয় আপনাদের সামনে জানাতে চাই। হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেনেটের নির্বাচন, সেখানে এই যুদ্ধকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন যুদ্ধটি স্থগিত করে, বন্ধ করে, সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে রাজনীতির মধ্যে নানান ধরনের আলোচনা চলছে। কিন্তু এরই মধ্যে সেনেটের যে ভোটাভুটি হয়ে গেল, সেখানে আ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোট এসেছে এবং ৫২-৪৭ ভোটে তিনি জিতে গেছেন। এবং এই বিজয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরো অনেক বেশি শক্তিশালী করছে। আমরা জানছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধে জড়িয়ে পড়েছে তার যে ব্যয় বহন করতে হচ্ছে প্রতিদিন, সেটি মার্কিন যুক্তরাজ্যের অর্থনীতিকে আ দুর্বল করে তুলছে। এবং মার্কিন যুক্তরাজ্যের যে সমরাস্ত্রের যে মজুদ সেটিতে ঘাটতি পড়েছে এরকম খবরও আমরা আল জাজিরা এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দেখতে পেয়েছি। পেন্টাগন তাদের তরফে জানিয়েছে যে যুদ্ধ তারা এতদিন চলবে সেই ধারণাতে তারা করেননি। এখন বাস্তবতা অন্যরকম এবং এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী সময় ধরে চলে, তখন তাদের মধ্যে যে মজুদের যে ঘাটতি, সেটি নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। ফলে এই নানান আলাপ আলোচনা যখন চলছিল, তখন অনেকে ভাবছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো এই সেনেটের ভোটাভুটিতে জিতবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার যে মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেমন সেই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে, ঠিক তারাই এই যুদ্ধের মাঝামাঝি সময় যেয়ে এমন নারকীয় যুদ্ধের পক্ষেও তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সায় দিয়েছেন। এবং এই ভোটাভুটির পরেই আ আ হোয়াইট হাউসের যে মুখপাত্র ক্যারোলিন লেভিট তিনি একটি প্রেস কনফারেন্স করেছেন। সেখানে তিনি যেটি বলেছেন আ তার ৪ টি মর্মার্থ উদ্ধার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে আ এই এই ভোটাভুটি জেতার পরে আম যুক্তরাষ্ট্র যে টার্গেট নিয়েছে তার মধ্যে রয়েছে শাসন ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেয়া। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেটি ইরানের এবং তারা বলছে ইরানের সরকারকে এমনভাবে দুর্বল করে দেয়া হবে যাতে কখনোই তারা আর মানে তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন করে যুক্তরাজ্যের সাথে ব্যবহার করে, ইরানও যেন সেই কাতারে চলে আসে। আপনারা নিশ্চয়ই জানেন তাদের সম্পর্কগুলা ঠিক কেমন। আরেকটি হচ্ছে তেল এবং অর্থনীতি অবরোধ। তেলের শক্তিতেই ইরান অনেক বেশি শক্তিশালী। হরমুজ প্রণালী দিয়েই ইরান অনেক বেশি শক্তিশালী। সেই জায়গাটিতে একেবারে আ যুক্তরাষ্ট্র আঘাত করতে চায় এবং এই ভোটাভুটির পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শক্তি অর্জন করেছেন, তার ফলে সেটি সম্ভব বলে ক্যারোলিন লেভিট তিনি মনে করছেন। আরেকটি রয়েছে প্রক্সিদের নির্মূল করার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইয়েমেনের হুতি এবং লেবাননের যে হিজবুল্লাহ তারা
আ বিশেষ করে ইসরায়েলকে নানানভাবে আক্রমণ করে থাকে। এই যুদ্ধের মধ্য দিয়ে এই হুথি এবং হিজবুল্লাহদেরকে নির্মূল করার একটি প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই ভোটাভুটির দিকে যারা তাকিয়েছিলেন যেটি হয়তো মন্দের ভালো একটা কিছু হবে, সেটি আসলে হয়নি। বরং তারা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের আইনসভায় ইরান যুদ্ধবিরোধী যেকোনো কিছু কঠোরভাবে দমন করা হবে এবং এই বার্তা এটি দিচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানে স্থল অভিযান শুরু করতে চান, তাহলে তার আর কোনো অনুমোদন নিতে হবে না। ফলে ইরান যে যুদ্ধ একাই চালিয়ে যাচ্ছে এবং সমানতারে চালিয়ে যাচ্ছে আমরা দেখছি তেল আবিবের পরিস্থিতি কি হয়েছে, আমরা দেখছি বাহরাইনের পরিস্থিতি কি হয়েছে, আমরা কাতারের পরিস্থিতি দেখছি কি হয়েছে। সেই লড়াই ইরান কতদিন চালিয়ে যেতে পারবে তার উপর নির্ভর করছে আসলে এটি কি একসময় ৩য় কোনো মহাযুদ্ধের দিকে এগিয়ে যাবে কিনা। সময় তা বলে দেবে। ভালো থাকবেন সবাই।